নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। কয়লার জন্য দিনে 40 লক্ষ দিতে হতো, মমতার হাত ছাড়ার পর বোমা ফাটালেন অনুব্রত। অবৈধ নিয়োগে সুপ্রিম কোর্টে বড় জয় নবান্নের, 900 মাদ্রাসা কর্মীর চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের। ইঞ্জেকশন দিলেই ভয়ঙ্করভাবে কাঁপছে একের পর এক রোগী, চাঞ্চল্য হাসপাতালে। মঞ্চ নাচা গানা নয়, গুরুত্ব সহিত পরিবারদের 21 সমাবেশ নিয়ে কর্মীদের কি বার্তা ঋতব্রতের। তোলা হয়েছে টাকা, জানেন না উপভোক্তারাই, তৃণমূল আমলে আবাসের দুর্নীতি ফাঁস ডোমকলে। নাবালিকাকে তুলে নিয়ে যাবার হুমকি, খুনের চেষ্টা, প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চড় থাপ্পড় জনতার। কেন ছাড়লেন তৃণমূল, স্বপ্ন ভাঙার গল্প শোনালেন শুভেন্দু দাস সাপোর্টার রচনা। বারুইপুরে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 8, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। অভিষেকের জন্য জেলে গিয়েছি, কেউ থাকবে না, ঋতু তৃণমূলের যোগ অনুব্রতের। মমতাকে ছাড়লেন মদনও, ঋতব্রতের পাশে বসে কালীঘাটের তৃণমূলের সব পদ থেকে ইস্তফা। সব মামলায় রক্ষা কবচ চেয়ে আদালতে অভিষেক, কতগুলি মামলা রয়েছে রাজ্যের, জবাব চাইল হাইকোর্ট। আটকে থাকা 82,000 কোটির উন্নয়ন প্রকল্পে আসছে গতি, 125 দিনে কাজে মজুরি বৃদ্ধি। চিকেন স্নেক ঘিরে বড় পরিকল্পনা মোদী সরকারের, শনিতেই উত্তরবঙ্গের শাহ থাকবেন শুভেন্দু। বিজেপি সমর্থনে জন্মালিয়া অনাস্থা ভোটে এগরা 2 পঞ্চায়েত সমিতির বোর্ড গেরুয়া শিবিরের দখলে। সরকারি জমির মাটি গাছ পাচার, অভিষেকের বিরুদ্ধে নালিশ। ঝটকা মাংসের দোকান খুললেই 10,000 টাকা অনুদান, বড় ঘোষণা বীজপুরের বিধায়কের। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি নতুন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হয়েছে। এবার ঋতব্রত শিবিরের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। কেষ্ট দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে জেল খাটতে হয়েছে। মমতার হাত ছেড়ে বিস্ফোরক অনুব্রত বুধবার 21 জুলাইয়ে প্রস্তুতি নিয়ে নতুন তৃণমূলের বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দেওয়ার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনুব্রত। তাকে রাজনৈতিক অবস্থান সম্বন্ধে জিজ্ঞেস করা হলে বলেন, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল, একই সঙ্গে জানান। প্রথম থেকেই তিনি নেত্রীর সঙ্গে ছিলেন, এখনো দলেরই রয়েছেন দলেই। তবে জেলযাত্রা সংক্রান্ত প্রশ্ন করতে ক্ষোভ উগড়ে দেন কেষ্ট। সিবিআই ও ইডির মামলার কারণে রাজনৈতিক দূরত্ব তৈরি হলো কিনা জিজ্ঞেস করায় অনুব্রত বলেন, ওসব বাজে কথা বলবেন না, আমি কেন, কি জন্য, কার জন্য জেলে গেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর জন্য জেলে গিয়েছি, কেষ্ট এদিন জানান। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর মমতা তাকে 4 বার ফোন করেছিলেন। দলনেত্রীকে কি বলেছিলেন সেটাও জানান তিনি। অনুব্রত বলেন, আমি বলেছি তুমি চোখে দেখো না, কানে দেখো, আর শুধরে যাও গা, অভিষেককে তুলে নাও। এখানেই না থেমে আরো বিস্ফোরক দাবি করেন এই দাপুটে তৃণমূল নেতা। তিনি বলেন, বীরভূম থেকে 3.5 কোটি টাকা রেভিনিউ পেত সরকার, পরে কয়লার জন্য রোজ 40 লক্ষ টাকা করে দিতে হতো। এদিকে এদিন মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন মদন মিত্র। তিনি শিবির বদলের পর অভিষেককে তুলনা করেছেন। কামারহাটির বিধায়ক দাবি করেন, ইডির থেকেও বেশি ভয়ঙ্কর এবি। মদনী কথায় দলের পরিণতির জন্য শুধুমাত্র অভিষেক দায়ী, ইডির থেকেও বেশি ভয়ানক এবি। হিটলারের মতো দল চালাতো, ওর জন্য অনেকে জেলে যেতে হয়েছে, যে টাকা দেয়নি তারই জেলযাত্রা হয়েছে। এদিন দুপুরে ঋতব্রতদের নতুন তৃণমূলে যোগদানের পর এই দাবিগুলো করেছিলেন মদন। বিগিলি অনুব্রতের কণ্ঠে শোনা গেল প্রায় একই সুর। অভিষেকের জন্য তাকে জেল খাটতে হয়েছে বলে দাবি করেন কেষ্ট। একই সঙ্গে দাবি করেন আগামী দিনে আর কেউ তৃণমূলে থাকবে না, শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে হওয়া 900-র বেশি শিক্ষক ও কর্মীর নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এই নিয়োগগুলোতে বৈধ করার জন্য যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ফলে এই কর্মীদের চাকরি ধরে রাখার আইনি লড়াই কার্যত শেষ হয়ে গেল। নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগ এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসা নিয়োগ নিয়ে দীর্ঘদিনের মামলা শেষ। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছিল প্রায় 15 বছর ধরে। বাম আমলে তৈরি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে। এই আইনকে চ্যালেঞ্জ করে কয়েকটি মাদ্রাসা আদালতে যায়। তাদের দাবি ছিল সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান নিজের মতো করে পরিচালনার অধিকার রাখে। প্রথমে কলকাতা হাইকোর্ট এই আইন নিয়ে প্রশ্ন তুলেছিল, পরে 2020 সালে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বদলে দিয়ে জানায় মাদ্রাসা সার্ভিস কমিশনের আইন বৈধ। তবে আদালত বলেছিল এর মধ্যে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো নিয়ম মেনে হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। এরপর 50টির বেশি মাদ্রাসার 900-র বেশি শিক্ষক ও কর্মী তাদের চাকরির স্বীকৃতির জন্য আদালতে যান।
তদন্তে কি অভিযোগ উঠে আসে নিয়োগের বিষয়টি খতিয়ে দেখতে 2023 সালে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দে নেতৃত্বে একটি কমিটি তৈরি করে। কমিটির রিপোর্টে বলা হয়, অনেক নিয়োগের আগে কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি, অনুমোদন ছাড়া অনেক পদে নিয়োগ করা হয়েছে, নিয়ম মেনে নিয়োগের কমিটি তৈরি করা হয়নি, অনেকের নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। এই রিপোর্টের পরে সুপ্রিম কোর্ট ওই নিয়োগগুলোকে বৈধ করার আবেদন খারিজ করে দেয়। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর জানিয়েছে, এই রায়ে মাদ্রাসার নিয়ম মেনে নিয়োগের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। যেখানে জালিয়াতি বা গুরুতর অনিয়মের প্রভাব মিলেছে সেখানে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে এই 900 বেশি নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের ইতি হলো। সরকারি সাহায্য পাওয়া প্রতিষ্ঠান হলেও নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে চলা বাধ্যতামূলক বলে বার্তা দিয়েছে আদালতের রায়। ইনজেকশন ও স্যালাইন দিলেই ভয়ঙ্করভাবে কাঁপছে হাসপাতালে ভর্তি থাকা জ্বরের রোগীরা। এমনই অভিযোগ পেতে হাসপাতালে ছুটে গিয়ে স্যালাইন সংক্রান্ত বিভিন্ন বেনিয়মের অভিযোগে সরব হলেন বাঁকুড়ার শালতোরা বিধায়ক চন্দনা বাউরি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে চাপানোত্তর শুরু হয়েছে। চাপানোত্তর চলছে স্বাস্থ্য মহলের অন্দরে। বাঁকুড়ার শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন রোগী। এদিন সকালে শালতোরা বিধায়ক চন্দনা বাউরির কাছে টেলিফোন করে রোগীর আত্মীয়রা জানান, রোগীদের ইনজেকশন দিলেই রোগীরা অস্বাভাবিক রকমের কাঁপছে। অভিযোগ পেতে ওই হাসপাতালে ছুটে যান শালতোরার বিধায়ক চন্দনা বাউরি। হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের স্টোর রুমে মজুদ থাকা স্যালাইন, ইনজেকশন ও ওষুধগুলিও খতিয়ে দেখেন বিধায়ক। কথা বলেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকদের সঙ্গেও। পরে হাসপাতাল থেকে বেরিয়ে এসে তার অভিযোগ, হাসপাতালের চিকিৎসক রোগীদের এনে স্যালাইন দেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে হাসপাতালের স্টোর রুমে যথেষ্ট সংখ্যক এনএস স্যালাইন মজুদ রয়েছে। অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রোগীদের RL গোত্রের স্যালাইন দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পরে হাসপাতালের দায়িত্বে থাকা BMOH-কে তিনি টেলিফোনে তলব করেন। যদিও বিধায়কের দাবি, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও হাসপাতালের দায়িত্বে থাকা BMOH হাসপাতালে আসেননি। বিষয়টি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও অভিযোগ জানিয়েছেন বিধায়ক চন্দনা বাউরি। এখন দেখার এই ঘটনার স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো পদক্ষেপ করা যায় কিনা। 21 সমাবেশ উদ্দেশ্য, পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া শহীদ কংগ্রেস কর্মীদের শ্রদ্ধা জানানো। গত 15 বছর ধরে তৃণমূল জমানায় শহীদ স্মরণের উদ্দেশ্যে সমাবেশের আয়োজন হয়েছে ঠিকই, তবে সেখানে মোটের ওপর শহীদ তথা শহীদ পরিবারের লোকজনেরাই যে ব্রাত্য থেকে যেতেন তা নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছে তৎকালীন তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচনী পর সেই দলটাই বর্তমানে দ্বিধা বিভক্ত। নেতৃনীতি সব উল্টে পাল্টে গিয়েছে। মমতাকে নিঃসঙ্গ করে এবার গান্ধী মূর্তির পাদদেশে 21 সমাবেশের আয়োজন করতে চলেছে ঋতব্রত শিবির। এবার আসল তৃণমূল শিবিরে অতীতে 21 সমাবেশ ঘিরে সমালোচনার সুর। যে মঞ্চে সেলিব্রিটিদের দাপটে তিল ধারণের জায়গা পাওয়া যেত না এতদিন, সেই মঞ্চে এবার গুরুত্ব পাবেন শহীদ পরিবারের লোকজনেরাই। 21 জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে স্পষ্ট বার্তা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানান, নিচু তলার কর্মীরা যারা রক্ত দিয়ে লড়াই করে গেছেন, 21 মঞ্চ তাদের, কোনো নাচাগানা হবে না। আমি আগেই জানিয়ে দিলাম, তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে গত বছর পর্যন্ত 21 শহীদ স্মরণ মেগা ইভেন্টের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মঞ্চে আরম্ভ যেমন তেমনই আয়োজনেও কমতি থাকবে না। সকাল থেকে শুরু হতো গান বাজনা, বেলা বাড়তেই শো টপার হিসেবে এন্ট্রি নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ সমাবেশের মঞ্চে কার্যত টলিউডের চাঁদের হাট দেখতে লাখো লাখো মানুষের ভিড়। রেড রোডে সেদিন জনসমুদ্র। তাদের সঙ্গ করে রীতিমতো র্যাম্প ওয়াক করতে দেখা গিয়েছে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসবের মাঝে শহীদদের উদ্দেশ্যে ফুলমালা অর্পণ করা হতো বইকে। সমালোচকরা অবশ্য তেমনটাই বলে এসেছেন এতকাল। এবার আসল তৃণমূলের স্রষ্টা তথা রাজ্যের বিরোধী দলনেতার কথাতেও একই ক্ষোভ। আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, টাকা ঢুকেছে, তা তোলাও হয়েছে, অথচ জানেন না উপভোক্তারাই। পৌরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করতেই সামনে এলো বড় দুর্নীতি। তৃণমূলের আমলে আবাস যোজনায় আরও এক দুর্নীতির পর্দাফাঁস। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপভোক্তাদের সঙ্গে নিয়ে ডোমকলি SDO শুভঙ্কর বালার কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহ সভানেত্রী সুজাতা মালাকার। ঘটনাটি ডোমকল পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এলাকার। 2017-18 অর্থবর্ষে 25 জনের নাম তালিকায় ওঠে, কিন্তু তারা কিছুই জানতেন না। অথচ তাদের তথ্য ব্যবহার করা হয়েছে, টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। এতদিন পর কেন অভিযোগ দায়ের? রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ডোমকল পৌরসভার কর্মীরা সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করছেন। এই অবস্থায় তাদের জানানো হয় যে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল, সেই টাকা তোলা হয়েছে, অথচ বাস্তবে তাদের বাড়িতে নেই ঘর। তারা জানান, কোনো ঘর বা আর্থিক সাহায্য তারা পাননি। বিজেপি নেত্রী সুজাতা মালাকারের দাবি, তথ্য যাচাইয়ের সময় এই অনিয়মের বিষয়টি সামনে আসে। এরপর ক্ষতিগ্রস্তরা একজোট হয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন SDOর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি তৎকালীন কাউন্সিলর আশরাফুল ইসলামের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন
এক উপভোক্তা আলিমা বেওয়ার তার দাবি আবাস যোজনা ঘরের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 40,000 টাকা নিয়েছিলেন আশরাফুল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশরাফুল। তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, নারী নিগ্রহ, খুনের চেষ্টা, দুর্নীতির অভিযোগে বা তৃণমূলের আরও 2 নেতা জনরোষের শিকার। আরামবাগের গৌরহাটি 2 পঞ্চায়েতের ঘটনা। উপপ্রধানকে পাশে বসিয়ে প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চলল চর থাপ্পড়। উপপ্রধানের কোমরে বাঁধা দড়ি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় বাজারে একদল মহিলা সহ সাধারণ মানুষ পঞ্চায়েত প্রধানী যদুনাথ সিংকে ল্যাম্পপোস্টে বেঁধে রেখেছেন। পাশেই বসানো হয়েছে পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর দত্তকে, তার কোমরে দড়ি বাঁধা। তাদের বিরুদ্ধে রয়েছে নারী নিগ্রহ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ। তাদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রকাশ্যে তাদের মারা হচ্ছে চর-থাপ্পড়। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ওই নেতাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নিগৃহীত ওই নাবালিকা বলেন, আমাকে বলেছিল তুলে নিয়ে যাবে, আমার পড়াশোনা বন্ধ করে দেবে। যদু সিং আমাকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা করেছিল। ওই নাবালিকার মাও প্রধান উপপ্রধানদের বিরুদ্ধে সরব হন। এই ঘটনায় আরামবাগের গৌরহাটি 2 পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যে পালা বদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনরোষের শিকার হচ্ছেন। কাউকে ছোড়া হচ্ছে ডিম, কাউকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূলের বহু প্রধান উপপ্রধান এলাকা ছেড়ে চলে গিয়েছেন, অথচ ঘরবন্দি হয়েছেন অনেকে। এর ফলে পঞ্চায়েতের কাজকর্ম প্রভাবিত হচ্ছে। এই আবহে এবার গৌরহাটি 2 পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে বিক্ষোভ দেখালো জনতা। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ব্যাপক দুর্নীতি অপকর্মের সঙ্গে তারা জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের ভাঙনে মরশুমি সুর বদল করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদ এখনো হাত ধরেছেন এনসিপিআই এর। একদা শাসক শিবিরে ভরাডুবির সময় কেন আচমকা বোধোদয় হলো তারকা সাংসদের, নানা মহলে উঠছে সেই প্রশ্ন। বুধবার হুগলি জেলা স্তরের দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন রচনা। বিজেপি বিধায়ক সুবীর নাগকে পাশে নিয়ে কারণ ব্যাখ্যা করলেন তিনি। রচনার দাবি, যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম তাতে ব্যাঘাত ঘটেছে, তাই দল পরিবর্তন করেছি। আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদার সাপোর্টার। তিনি আরও বলেন, যারা বহু বছর ধরে তৃণমূল করছেন তাদের সঙ্গে আমার বক্তব্যের তফাৎ থাকবে। আমি একটা অন্য জায়গা থেকে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা যা উপলব্ধি করেছি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেখানে ব্যাঘাত ঘটেছে বলে দল পরিবর্তন করেছি। বাকিরা কি মতামত দেবে সেটা তাদের ব্যাপার। দলবদল করলেও এই মুহূর্তে হুগলির উন্নয়নই তার একমাত্র লক্ষ্য বলে দাবি রচনার। তার কথায়, কোনো চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার। আত্মবিশ্বাসী রচনার দাবি, আমরা জানি ভালো কাজ হবে, আমরা আর কিছু চাই না। আগে কি হয়েছে কি হতো না সেসব পোস্টমর্টেম করে এখন লাভ নেই। আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন। তৃণমূলের শহীদ দিবস পালন নিয়ে চলছে জোর দড়ি টানাটানি। সেই প্রসঙ্গে মুখ খোলেন রচনা। তার মতে 21শে জুলাই ভীষণ আগামীর দিন। একটার মধ্যে ভালো খারাপ তৃণমূল এসব নেই। এগুলোকে পেছনে ফেলে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় দিনটি পালন করা উচিত বলে রাখা ভালো। শর্ত সাপেক্ষে তারামণ্ডলের সামনে মমতাপন্থীদের 21শে সমাবেশের অনুমতি দিই। বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শাকিম লস্কর ওরফে কেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতকে বারুইপুর কাণ্ডে আদালতে হাজির করানো হবে। এখনও পর্যন্ত বারুইপুরে গণপিটুনির ঘটনায় 8 জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে আদালতে হাজির করানোর পর তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিক। পুলিশের তরফে জানানো হয়েছে, বারুইপুর ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দেওয়ার ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের অনুমান। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন। গণপিটুনিতে যুবককে হত্যার ঘটনায় কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারপরেই পুলিশের তদন্ত এবং ধরপাকড় আরও জোরালো হয়। গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন, আগেই জানিয়েছিলেন শুভেন্দু। শনিবার ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের হাতে তুলে দেওয়া হয় 25 লক্ষ টাকা চেক। এছাড়া যুবকের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, নাম পরিচয় দেখে খুন করা হয়েছে। 35 বছরের অবিবাহিত যুবককে হাত পা বেঁধে মারধর করা হয়েছে। যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন এর পেছনে তাদের উস্কানি রয়েছে। ভিডিওয় যতজনের ছবি দেখা গিয়েছে সকলকে গ্রেফতার করা হয়েছে। বকখালি, দীঘা থেকে অভিযুক্তদের ধরে এনেছে পুলিশ।